জি স্যার কিন্তু তোমরা বলতেছো যে পটাশিয়ামটা হয়নি, এই তো? স্যার এই সেকশনে হয়েছে। ওকে, তাহলে হবে। ওকে, পর্যায়ক্রমে এটা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি মেইনলি যেটি হলো নাইট্রোজেন এবং ফসফরাস। সময় কম, তোমাদেরও কম, আমারও সিলেবাস আমাদের ঠিক থাকবে, বাট আমরা আমার অংশটুকু আমি একটু কমিয়ে দিয়েছি, এটি হয়তো অন্য আরেকজন পড়াচ্ছে বা পড়ে। আমি আসলে মেইনলি আজকে যে আমার টার্গেট সেটি হলো মেইনলি নাইট্রোজেন থেকে আমি টাচ করব। যদি সময় থাকে তাহলে হয়তো ফসফরাস। বাট তোমরা জানো যে নাইট্রোজেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট এবং এটা সিলেবাসটা অনেক vast। এমনি সিলেবাস থেকে মনে হচ্ছে যে অকারেন্স কোথা থেকে উৎস কিভাবে পাওয়া যায়, কোত্থেকে এসেছে, তার ট্রান্সফরমেশন গুলো, প্রসেস গুলো কি নাইট্রোজেন সাইকেল ইত্যাদি একটা ভ্যাগ টার্ম এখানে ব্যবহার করেছে, কিন্তু বাস্তবিক অর্থে এটি এটা যদি আমরা একটু বিশদভাবে পদ্ধতি এবং এটি এমন একটি নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি সয়েল প্ল্যান্টের জন্য যতগুলো নিউট্রিয়েন্ট আছে আমরা সবাই জানি কম বেশি যে নাইট্রোজেনের গুরুত্ব এটি বলে শেষ করা যাবে না, তার এত গুরুত্ব। এটির বিস্তৃতি, এটির অ্যাভেলেবিলিটি, এটির লস সবগুলোই বেশি বেশি। এটি যেমন বেশি দরকার হয় গাছের জন্য, ঠিক সেরকম এটির লস আবার অনেক বেশি। আমি আজকে এই সিলেবাসের এই অংশটুকু যে নাইট্রোজেন দিয়ে আসলে মূলত তোমাদের শুরু করতে চাচ্ছি। তো তোমরা একটু জিনিস আমি বলে রাখি যে এই নাইট্রোজেন আসলে আমি শুরুতেই বলছি যে এটি গাছের জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয় এবং যে সকল 18টি যে এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট আছে তার মধ্যে র্যাঙ্কিং নাম্বার 1 হলো নাইট্রোজেন। সো গুরুত্বের দিক দিয়ে তোমরা যে চিন্তা করো এটার কোনো বিকল্প নেই এবং এটি একমাত্র নিউট্রিয়েন্ট যেটাকে আমরা বলি মোবাইল নিউট্রিয়েন্ট। তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, যেটাকে আমরা বলছি মোবাইল নিউট্রিয়েন্ট। মোবাইল মানে কি? মুভমেন্ট করতে পারে। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করছি, সেটাকে আমরা মোবাইল বলি। তো এরকম এই নাইট্রোজেন থেকে একমাত্র এলিমেন্ট যেটাকে আমরা মোবাইল এলিমেন্ট বলি। এই কারণে কিন্তু এটির লসটা সবচেয়ে বেশি। আমরা এই যে পর্যায়ক্রমে দেখব, এগুলো বেসিক কিছু কমন জিনিস আছে, এগুলো তোমরা অলমোস্ট জানো বা তোমাদের হয়তো বিসিএস অনেক সময় দরকার হতে পারে। এগুলো কত সালে কে আবিষ্কার করছে, কোথা থেকে এসেছে, এগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। আমি এই বিষয়টাতে যাচ্ছি না। এবং পিরিয়ডিক টেবিলে তার অবস্থান কত, অবস্থায় এই জিনিসগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। আমি বেসিক জায়গাগুলোতে টাচ করব, কারণ তোমরা জানবো যেহেতু এটা ভার্চুয়াল ক্লাস, এখানে লাইন পড়ানোর স্কোপটা কম, বাট বেসিক জিনিসগুলো আমাদের সিলেবাস যে টপিকস যেগুলোকে আমি সাজিয়েছি, যেভাবে তোমরা নোট পড়বা বা যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই বিষয়টাকে মূলত আমি বেশি গুরুত্ব দেব। যেহেতু তোমাদের সময় অল্প এবং আমাদের ক্লাস নেওয়ার সময়টাও তোমরা নির্ধারিত অল্প সময় বেঁধে দিয়েছো, সঙ্গত কারণে আমি সবগুলো এগুলো যদি আমি এই ক্লাসগুলো অফলাইনে যদি আমি নিতাম, তাহলে এটি এক নাইট্রোজেনে দেখা যেত আমার 2টা 3টা 4টা পর্যন্ত ক্লাস লেগে যেত। তোমরা বুঝতেই পারছো যে আজকে একদিনে আমি নাইট্রোজেন শেষ করে দেবো। তার মানে তোমরা বুঝতে পারছো যে সময় জাস্ট বেসিক জিনিসগুলো আমি তোমাদেরকে হাইলাইটেড করবো। এবং যেটাকে আমরা বলছি যে একটা নিক্টোজেন গ্রুপের নিক্টোজেন যে কালারলেস এবং অর্ডারলেস একটা গ্যাস, এবং এটা একটা কমন এলিমেন্ট যেটি গ্যালাক্সিকে যে সোলার সিস্টেমে এটার অবস্থান কোথাও কোথাও দেখবা যে সপ্তম, আবার কোথাও কোথাও আমরা দেখেছি যে ষষ্ঠ আছে আর কি। এখন একটি বিষয় হলো যে নিক্টোজেন গ্রুপ বলছি আমরা, যে লাইটেস্ট নিক্টোজেন। এই নিক্টোজেন কথাটির অর্থ কি? তোমরা দেখো যে এখানে একটি জিনিস হাইলাইটেড
আছে NB, এই যে এখানে দেওয়া আছে আর্সেনিক, SB, তারপর হলো এইভাবে দেওয়া আছে, তোমরা UUP, তাই না, এগুলো বিসমার্ক, হ্যাঁ, এরকম কিছু, যে অর্থাৎ এই যে তোমাদের দিয়ে দেওয়া আছে বিসমার্ক, আনান, এটা এখন মনে হয় কোন পর্যন্ত লিখছি সেটা তো আর এদিকে ওটা যে আমরা যে বলছি নাইট্রোজেন consists of the element, যে এর জন্য আমরা is members of the this family consists the 5 valence electron, এই কারণে এটা নাম হচ্ছে নিউক্লিয়াস গ্রুপ। এই জিনিসটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবো। বেসিক্যালি কি বলছে বাতাসের যে এলিমেন্ট 78% কিন্তু বিশেষ ধরনের যে মাইক্রো অর্গানিজম আছে, বিশাল ব্যাকটেরিয়া, যেমন তোমরা নাম জেনেছো রাইজোবিয়াম, ব্রাজিল রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, এরকম অনেক ব্যাকটেরিয়া আছে। তো তাদের একটা বড় ফাংশন হলো যে তারা এই অ্যাটমসফিয়ারিক যে নাইট্রোজেন আছে সেটাকে তারা ফিক্স ধরে রাখতে পারে এবং পরবর্তীতে এখান থেকে শেয়ারিং করে, যেটা তোমরা নাম শুনেছো ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশন, বা আমরা সংক্ষেপে বলি BNF, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। সো এই 78% যে আর্থ অ্যাটমসফিয়ার আছে সেখান থেকে নাইট্রোজেনটাকে পারে শুধুমাত্র স্পেশাল ক্রপসের ক্ষেত্রে সম্পদ লিগে হচ্ছে ক্রপসের ক্ষেত্রে, আদার্স ক্ষেত্রে যে আসলে অ্যাবসেন্ট আমরা খুব একটা পাইনি। এমন কিছু কথা থেকে এসেছে, অ্যাটমসফিয়ারের মধ্যে 78% আছে, আর অলসো স্মল অ্যামাউন্ট আছে অ্যামোনিয়ার মধ্যে, আছে নাইট্রিক অ্যাসিডের মধ্যে আছে ইত্যাদি। শুধু তাই নয়, এছাড়াও যে বিভিন্ন ধরনের যে আমাদের আমরা দেখেছি কিছু মিনারেলস আছে, স্পেশালি সলভিটা, যেটাকে আমরা পটাশিয়াম নাইট্রেট বলি, এবং চিলি সলভিটা, সোডিয়াম নাইট্রেট, তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায়। আমরা নাইট্রোজেন পাওয়া যায়, যে গোয়ানো পাওয়া যায়, এছাড়াও যে অ্যাসিড রেঞ্জে বৃষ্টি যে হয় সেখানে, এটি আর্থ ক্রাস্টে, পৃথিবীর উপরে পৃষ্ঠে এটি খুবই কম পরিমাণ, যে 1000 পার্টের মধ্যে 0.3, এই পরিমাণে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। এবং রাশিয়া, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, ট্রিনিডাড টবাগো the top কমার্শিয়ালি এটার ব্যবহারটা আমরা একটু সংক্ষেপে যদি দেখি, যে কমার্শিয়াল নাইট্রোজেনের ব্যবহার কিন্তু অনেক। একটা হলো ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে, তো লিকুইফাইড এয়ার তৈরি করতে এর ব্যবহারের কোনো তুলনা, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং লার্জ স্কেলে আমরা যে বার্নিং কার্বন, হাইড্রোকার্বন ইন এয়ার এন্ড সেপারেটিং কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, রেসিডুয়াল নাইট্রোজেন এখান থেকে আমরা পাই থাকি। এছাড়া এরকম হট কিউপ্রিক অক্সাইড, এরকম অনেকগুলো ব্যবহার আছে যেগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে, আসলে আমাদের জানার তো শেষ নেই এরকম। এছাড়াও যদি এখন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা দেখি যে কি সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, যে প্রিভেন্টিভ দ্য অক্সিডেশন, এই যে কোনো জিনিস যে পচনশীল জিনিসটাকে রক্ষা করার জন্য আমরা লিকুইড নাইট্রোজেনটাকে ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এরকম মনে রাখতে হবে যে এছাড়াও ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি এবং কেমিক্যাল রিঅ্যাকশন, প্রেসারাইজ কেবল, জ্যাকেট, শিল্ড, মোটর, এগুলোতে কিন্তু এই নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।
ফুড ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আমরা যেটি বললাম যে এগুলো খাবার রেফ্রিজারেটর গ্যাস সেটি কিন্তু নাইট্রোজেন দেওয়া হয়। এছাড়াও আমরা যে বিভিন্ন ধরনের কথা বলা যাচ্ছে যেগুলো অত্যন্ত রক্ত নাইট্রোজেন থেকে শুনতে পায় না স্যার, আপনার কথা ব্রেকডাউন হচ্ছে স্যার। এখনো শুনতে পাচ্ছ না? বলো, শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে স্যার, কিন্তু স্যার ব্রেকডাউন করতেছে স্যার। শোনা যায়? স্যার এখন শোনা যাচ্ছে স্যার। মনে হচ্ছে আপনার নেটওয়ার্কের প্রবলেম স্যার। আগে রাগ করে ক্লাসটা অফ করে দেয়। ওকে, ঠিক আছে। তা আমরা মোটামুটি এগ্রিকালচার ক্রপস এর ক্ষেত্রে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ যে প্রোটিন, এনজাইমস এবং মেটাবলিক প্রসেসের সিনথেসিসের জন্য ট্রান্সফার অফ এনার্জির জন্য নাইট্রোজেনের লিভিং সেলের নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ক্লোরোফিল যে পাতার যে গ্রিন পিগমেন্টেশনের জন্য আসলে নাইট্রোজেনের গুরুত্ব অপরিসীম। এছাড়াও র্যাপিড গ্রোথ, তোমরা জানো যে গাছের বৃদ্ধি এটিও খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হলো তার এগ্রিকালচারাল প্রোডাকশন। আর এটা ডিফিসিয়েন্সি সিম্পটম আমরা মোটামুটি সবাই জানি যে ইয়েলোইং হয়ে যায়, তাই না? যে অল্টার লিভস গুলো ইয়েলো হয়ে যায়। এটা ওই যে মূল কারণ যেটি বলেছি আমি, যে যেহেতু একটা মোবাইল এলিমেন্ট নিউট্রিয়েন্ট, যার কারণে কি হয় যে নিউট্রিয়েন্টটা অল্টার লিভস থেকে ইয়ঙ্গার লিভসে ট্রান্সফার হয়ে যায়। এই কারণে সেখানে ডিফিসিয়েন্সিটা অল্টার লিভসে এসে শো করে, তখন পাতাগুলো হলুদ হয়ে যায়। তাহলে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে হলো যে আমাদেরকে আবার ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হয়, এবং অনেক ক্ষেত্রে আমরা যদি মালচিং করি, অর্গানিক ম্যানিউরিং করি, এটিও খুব হেল্পফুল হয় আমাদের। ঠিক আছে, আমরা দেখি এই ছবিটা তোমরা সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ছবির মধ্যে কম্পেয়ার করে দেখো যে উইদাউট নাইট্রোজেন বা নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি হয়েছে, তার কারণে ইয়েলোইং হয়েছে। আর এখানে দেখো হেলদি টমেটো, মানে একটা টমেটো লিফের দুটো কম্পেয়ারেবল একটা দেখানো হচ্ছে। এছাড়াও আরো অনেক ধরনের এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, তো আমরা মেইনলি যেটি বলছি যে অক্সিজেন, নাইট্রোজেন এটি যত গ্যাসে থাকে, মানে গ্যাসিয়াস একটা, মানে অ্যাটমসফিয়ারের মধ্যে থাকে, তাহলে এটা মাটিতে এই নাইট্রোজেনটা আসলো কিভাবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা দেখেছি যে ইগনিয়াস রক্স এর মধ্যে খুবই কম পরিমাণে আছে, এবং শুধুমাত্র সেডিমেন্টারি সেকেন্ডারি রক্স এর মধ্যে খুব সামান্য পরিমাণ থাকে, মেইনলি থাকে হলো 78%। তাহলে প্রশ্ন আসছে মাটির মধ্যে এই নাইট্রোজেনটা আসলো যখন ফার্টিলাইজার অ্যাপ্লাই করি বা ম্যানিউরিং করি, সেখানে নাইট্রোজেনটা পৌঁছাচ্ছে কিভাবে? তার একটি সুন্দর সোর্স হলো আমরা বলি যে থান্ডারিং, অ্যাসিড রেইন, যে বৃষ্টি হচ্ছে অথবা যে বজ্রপাত হচ্ছে, এটির দ্বারাও কিন্তু নাইট্রোজেন মাটিতে ফিক্স হয়। আর কিছু হলো কিছু মাইক্রো অর্গানিজম আছে যারা এই যে বললাম যে নাইট্রোজেনটাকে এয়ার থেকে ফিক্স করতে পারে। এটি গেল একটা বিষয়। আর আমাদের বাংলাদেশে নাইট্রোজেনের অবস্থাটা খুবই খারাপ, মাত্র 2 থেকে 3 অর্গানিক নাইট্রোজেন ইজ মিনারেলাইজড। তোমরা জেনে রাখবা যে গাছ কিন্তু নাইট্রোজেন, 2 নাইট্রোজেন একইভাবেই গাছ নেয়, বাট কন্ডিশন ইজ ডিফারেন্ট। যখন সাবমার্জড
ওয়াটার লড কন্ডিশনে তখন অ্যামোনিয়াম নাইট্রোজেন আকারে গাছ নেয়, আর যেটি হলো অ্যারোবিক অর্থাৎ ড্রাই নাইট্রোজেন আকারে গাছ নেয়। আমরা যদি ফর্মস অফ নাইট্রোজেনের কথা চিন্তা করি, এটি একটি ইনঅর্গানিক ফর্ম। ইনঅর্গানিক ফর্মের বিভিন্ন অংশ, একটা গ্যাসিয়াস ফর্ম, আয়নিক ফর্ম, ইনঅর্গানিক কম্পাউন্ডস, অর্গানিক নাইট্রোজেন। তাহলে ইনঅর্গানিক নাইট্রোজেনের মধ্যে গ্যাসিয়াস ফর্মের কি কি আকারে থাকতে পারে তোমরা দেখতেই পাচ্ছ, নাইট্রোজেন, নাইট্রিক অক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি ফর্মে থাকতে পারে। আয়নিক ফর্মে অ্যামোনিয়াম, নাইট্রেট, নাইট্রাইট আর ফিক্সড অ্যামোনিয়াম এই ফর্মে থাকতে পারে। আর অর্গানিক কম্পাউন্ড হিসাবে অ্যামোনিয়াম বা নাইট্রেট, এটি নাইট্রার, চিলি সলফিটার, অ্যামোনিয়ার মধ্যে উপস্থিত আকারে থাকতে পারে। আর এটি হলো যে অ্যামাইনো অ্যাসিড, সুগার, পিউরিন কমপ্লেক্স, এরকম বিভিন্ন ফর্মে কিন্তু থাকে। অ্যাসিড, অ্যামাইনো সুগার 5.1%, ঠিক আছে। ফ্যাক্টরস, যদি আমরা নাইট্রোজেন অ্যাভেইলেবিলিটির কথা চিন্তা করি, তাহলে আমাদের কিন্তু দুটি ফ্যাক্টরস কে আমাদের বিবেচনায় নিতে হবে। একটিকে আমরা বলবো নাইট্রোজেন মিনারেলাইজেশন, আজকে তোমাদেরকে বলা হবে মেকানিজম অফ নাইট্রোজেন লস। এই দুটি জিনিসের উপরে কিন্তু নাইট্রোজেনের অ্যাভেইলেবিলিটি মাটিতে নির্ভর করে। নাইট্রোজেন মিনারেলাইজেশনটা কি আমি সংক্ষেপে বলি, ডিটেইলসটা তোমাদেরকে পরে নিতে হবে। মিনারেলাইজেশন আরেকটি টার্ম তোমরা মনে রাখবা, একটা মিনারেলাইজেশন, আরেকটিকে আমরা বলবো ইমোবিলাইজেশন। আমি আমার প্র্যাকটিক্যাল গ্রুপে এগুলো নাইট্রোজেন ক্লাসের সময় কিছু আলোচনা করেছিলাম যে নাইট্রোজেন মিনারেলাইজেশনটা হলো যে অর্গানিক ফর্ম নাইট্রোজেন আছে যেটি আনঅ্যাভেলেবল ফর্ম, সেখান থেকে যখন ইনঅর্গানিক অ্যাভেলেবল ফর্ম অর্থাৎ অর্গানিক থেকে অ্যামোনিয়াম বা নাইট্রেট ফর্মে রূপান্তর হলো, প্রক্রিয়াটাকে আমরা বলতেছি অপোজিট প্রক্রিয়া। অর্থাৎ ইনঅর্গানিক ফর্ম ছিল, সেটা আবার যখন রিভার্স করে অর্গানিক ফর্মে রূপান্তর হয়, তখন সেটিকে আমরা বলবো ইমোবিলাইজেশন। তো এটি গেল একটি বিষয়। আরেকটি হলো নাইট্রোজেন লস। এর মেইন হলো লসটাকে তোমরা দুইভাবে মনে রাখবে, একটা টেম্পোরারি লস, আরেকটিকে আমরা বলছি পার্মানেন্ট লস। এই টেম্পোরারি লসের মধ্যে কিন্তু ইমোবিলাইজেশন, যেটি আমি অলরেডি তোমাদেরকে বললাম, যে লসটা হলো কি যে আবার কিন্তু কনভার্ট হতে পারে, এই কারণে এটাকে আমরা টেম্পোরারি। আর এইগুলোকে আমরা বলছি পার্মানেন্ট বা কমপ্লিটলি রিমুভাল ফ্রম দ্য সয়েল। তার মধ্যে একটি হলো ডিনাইট্রিফিকেশন, অ্যামোনাইট্রিফিকেশন, বিভিন্ন ধরনের রিঅ্যাকশন আছে, অ্যামোনিয়া ভলাটিলাইজেশন, লিচিং, ইরোশন লস, এরকম অনেকগুলো আছে যেগুলোকে আমরা বলছি চলে যায় আর ব্যাক করে আসে না, ঠিক আছে। তিনটি ধাপে সম্পন্ন হতে পারে, একটি অ্যামিনাইজেশন, অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশন। এটা সেগুলো তোমাদেরকে একটু পরে সিম্পল, যে প্রোটিন যেরকম কমপ্লেক্স ফর্মে থাকে এরকম প্রোডাক্ট থেকে প্রোটিয়েজ এনজাইম এবং এর জন্য ব্যাকটেরিয়া আছে যা অ্যামিনো অ্যাসিড কন্ট্রোল করে। পরবর্তীতে সেই অ্যামিনো অ্যাসিডগুলো আবার এনজাইমেটিক হাইড্রোলাইসিসের ফলে অ্যামোনিয়াতে রূপান্তর হয় এবং পরবর্তী ধাপে সেখান থেকে দুই ধাপে নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার দ্বারা নাইট্রেট ফর্মে রূপান্তর হচ্ছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি নাইট্রিফিকেশন, আর টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলছি মিনারেলাইজেশন, অর্থাৎ অর্গানিক ফর্ম থেকে ইনঅর্গানিক ফর্ম হচ্ছে। আচ্ছা, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ তো? জি স্যার শুনতে। ওকে ওকে ফাইন। আমাদের যে নাইট্রোজেন লস, টেম্পোরারি লস আমি বলছি ইমোবিলাইজেশন, যেটি একটু আগেই তোমাদের বললাম যে অর্গানিক নাইট্রোজেন, এটি মিনারেলাইজেশন প্রক্রিয়া অ্যামোনিয়া নাইট্রেটে রূপান্তর হচ্ছে। এটি যখন রিভার্স হয় আবার অর্গানিক ফর্মে চলে যাচ্ছে, অর্থাৎ অ্যাভেলেবল ফর্ম থেকে আনঅ্যাভেলেবল ফর্মে পরিবর্তন হচ্ছে, তখন সেটিকে আমরা বলছি ইমোবিলাইজেশন। এই লসটাকে কিন্তু আমরা রিকভারি করতে পারি।
আরেকটি হলো ফিক্স, কিছু আছে যে মাটির মধ্যে সয়েল কলয়েডের গায়ে অ্যামোনিয়াম ফর্মে টাইটলি লেগে থাকে, সেটি যখন তো এক্সচেঞ্জেবল হয়ে যায় এবং সেখান থেকে বের হয়ে আসে। এই জন্য এই ফিক্সড হয়ে গেল, এটি আসলে অ্যাভেলেবেল হয়ে আসতে পারে, এই জন্য এটাকে টেম্পোরারি লস বলি। কিন্তু কিছু আছে যেগুলো একদম টোটালি রিমুভ ফ্রম দ্য সয়েল, যেমন ব্যাকটেরিয়াল ডিনাইট্রিফিকেশন। ঠিক আছে, এই ডিনাইট্রিফিকেশন হলো যে এটি হলো একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, যে নাইট্রেট নাইট্রোজেন থেকে গ্যাসিয়াস আকারে যখন নাইট্রোজেনটা গ্যাস আকারে লস হয়ে চলে যায়, তখন সেটিকে আমরা বলছি ডিনাইট্রিফিকেশন। আমরা যদি রিঅ্যাকশনের ধাপটা দেখি, দেখো তোমরা, কমন কেমিক্যাল রিঅ্যাকশন, নাইট্রেট, তারপর এটা হলো নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং গ্যাসিয়াস অক্সাইড। এই যে প্রক্রিয়াটাকে আমরা বলছি ডিনাইট্রিফিকেশন। তো এবং এখানে আমাদের যে দুই ধরনের ডিনাইট্রিফিকেশন হয়ে থাকে, একটাকে আমরা বলি অ্যাসিমিলেটরি, আরেকটাকে আমরা বলছি ডিসিমিলেটরি। অ্যাসিমিলেটরি নাইট্রেট রিডাকশন, এটি আসলে অ্যামোনিয়া সেল সিনথেসিসে ব্যবহৃত হয়ে থাকে। আর ডিসিমিলেটরি নাইট্রেট রিডাকশন আসলে আমরা যেটি বললাম যে গ্যাস আকারে যখন সেটি চলে যায়, সেটিকে আমরা বলছি ডিসিমিলেটরি নাইট্রেট। এবং আমাদের একটি জিনিস মনে রাখবো যে চারটা পয়েন্ট আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে ডিনাইট্রিফিকেশন সম্পন্ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ ডিনাইট্রিফিকেশন হবে না। কি কি সেটি? একটা হলো প্রেজেন্স অফ নাইট্রেট বা নাইট্রাইট, এরকম যদি উপস্থিত থাকে, যেমন অর্গানিক কার্বন কম্পাউন্ডস, রেডিয়াস সালফার কম্পাউন্ড ইত্যাদি যদি উপস্থিত থাকে, এবং যেখানে অ্যানারোবিক কন্ডিশন আছে, অক্সিজেনের উপস্থিতি নেই, এইরকম কন্ডিশন হলে সেখানে ডিনাইট্রিফিকেশন সম্পন্ন হয়। কমন রিঅ্যাকশন যেটি আমি তোমাদের বললাম, এবং এর জন্য অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, যেটি হেটারোট্রপস ব্যাকটেরিয়া, একটা লিস্ট আছে, কেমোঅটোট্রপস, ব্যাকটেরিয়া, সিউডোমোনাস, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স, থায়োব্যাসিলাস থায়োপ্যাস, এরকম অনেক ব্যাকটেরিয়া আছে। এবং এর জন্য এই ডিনাইট্রিফিকেশন সম্পন্ন হওয়ার জন্য অনেকগুলো আছে, তার মধ্যে যেগুলো আমি উপস্থিতি, ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার উপস্থিতি, এগুলো রিঅ্যাক্টরস আকারে আমরা বলতে পারি। আরেকটি জিনিস আমি একটু আলোকপাত করতে চাচ্ছি, সেটি হলো ট্রান্সফরমেশন নাইট্রোজেন। ট্রান্সফরমেশনটা মানে কি? যেখানে নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন অকার সাইমালটেনিয়াসলি বা সাবমার্সিবলি। বিশেষ প্যাডি ফিল্ডের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ধানের জমির ক্ষেত্রে কি দেখি, অ্যানারোবিক বা রিডিউস লম্বা সময় ধরে ধানের জমিতে পানি থাকে, এর ফলে যে প্রতিনিয়ত যে চেঞ্জ গুলো হচ্ছে, সেখানে গাছ ম্যাক্সিমাম অ্যাভেলেবেল ফর্মে কি হচ্ছে, প্রথমে নাইট্রেট, পরবর্তীতে হলো অ্যামোনিয়াম ফর্মে দিচ্ছে। এরপরে কি হয়ে যাচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু সব মাটির ভিতর থেকে হচ্ছে, ভিতরে হচ্ছে। এটাকে আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলি, যে নাইট্রোজেনের এক অবস্থা থেকে আরেকটি অবস্থার রূপান্তর। আমরা যদি একটু দেখি এই ছবিটা, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। দেখো, নাইট্রোজেন ট্রান্সফরমেশন, এখানে একটা পেডি, একটা রাইস প্লান্টের ছবি দেখানো হয়েছে। সবার উপরে এয়ার, তারপরে দেখো লেয়ার দেওয়া আছে ওয়াটার, অ্যারোবিক লেয়ার, সবার নিচে হলো অ্যানারোবিক লেয়ার। তো প্রথমে যেটি হলো যে যখন আমরা ফার্টিলাইজার অ্যাপ্লাই করি, সেটি ভলাটিলাইজেশন হতে পারে, অথবা সেখানে অর্গানিক নাইট্রোজেন, সেখানে অ্যামোনিয়াম, সয়েল অর্গানিক নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াম নাইট্রেট, এইভাবে করে আসলে পরের স্তরে অ্যারোবিক লেয়ারে চলে যায়। সেখানে আপওয়ার্ড ডিফিউশনের মাধ্যমে ডাউনওয়ার্ড ডিফিউশন হচ্ছে, সেখান থেকে ম্যাক্সিমাম কিন্তু প্লান্ট আপটেক করে দিচ্ছে। আর কিছু কি হয়ে যাচ্ছে, সেটি নাইট্রোজেন ফিক্স করতেছে, কিছু নাইট্রোজেন সেখান থেকে ডাউনওয়ার্ড ডিফিউশন হচ্ছে, ডিনাইট্রিফিকেশন হচ্ছে, সেখান থেকে আবার গ্যাসিয়াস আকারে চলে যাচ্ছে।
এই যে টোটাল প্রক্রিয়াটা মাটির নিচে যে এয়ার ওয়াটার অ্যারোবিক লেয়ার এবং অ্যানোরোবিক লেয়ারের যে ঘটনাগুলো ঘটতেছে স্পেশালি ফর ওয়েটল্যান্ড বা রাইস ফিল্ডের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ যে এটিকে আমরা বলছি রূপান্তর, নাইট্রোজেনের এক অবস্থা থেকে আরেকটি অবস্থা রূপান্তর হচ্ছে, সেটিকে নাইট্রোজেন ট্রান্সফরমেশন আমরা বলছি। আচ্ছা, এরপরে হলো আমরা আরেকটি জিনিস জানি, সেটা হলো অ্যামোনিয়া ভলাটিলাইজেশন। অ্যামোনিয়া ভলাটিলাইজেশন এটি আসলে নন বাউন্ড চলে যায়, তখন সে আমরা স্পেশালি অ্যালকালাইন কন্ডিশন অর্থাৎ যেখানে পিএইচটা অনেক বেশি সেসব জায়গায় অ্যামোনিয়া ভলাটিলাইজেশন থাকে। যেখানে পিএইচ আমাদের বাংলাদেশের নরমাল যে পেডি ফিল্ডের ক্ষেত্রে অ্যামোনিয়া ভলাটিলাইজেশন কখনোই পিএইচ 8, 8.5, 9 এরকম উঠে না, উঠলে থাকে 6, 7, 7.5 এর মধ্যে থাকে, তখন কিন্তু অ্যামোনিয়া ভলাটিলাইজেশন নরমালি হয় না। কিন্তু কোথাও যদি অ্যালকালাইন বা বেসিক কন্ডিশন থাকে তখন এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটে থাকে। আমরা এই অ্যামোনিয়া এটি কিভাবে কি হয়, অ্যামোনিয়া যদি ফার্টিলাইজার দেওয়ার পরে সেখানে প্রথমে ধাপে কি হচ্ছে, তারপরে ধাপে কিছু কিছু রিঅ্যাকশনের ধাপ আছে, এই রিঅ্যাকশন গুলো তোমাদের একটু পরে দিতে হবে যে কিভাবে সেটি আসলে গ্যাসিয়াস আকারে চলে যাচ্ছে, এগুলো তোমাদের একটু পরে দিতে হবে। পাশাপাশি কিছু ফ্যাক্টরস আছে অ্যামোনিয়া ভলাটিলাইজেশনে, যে পিএইচ, ক্যালসিয়াম কার্বনেট, ক্যাটায়ন ক্যাপাসিটি, এক্সচেঞ্জ। হ্যাঁ, কেউ কিছু বলছে না? তাসনিমল কিছু বলতে চাচ্ছ? সরি স্যার, আনমিউট হয়ে গেছিল স্যার। ওকে, ঠিক আছে। তা আমরা কিছু ফ্যাক্টরস অ্যামোনিয়া ভলাটিলাইজেশন লসের কিছু ফ্যাক্টরস এখানে আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি পিএইচ, ক্যালসিয়াম কার্বনেট, ক্যাটায়ন ক্যাপাসিটি, এক্সচেঞ্জেবল ক্যাটায়ন, টেক্সচার, টেম্পারেচার, ময়েশ্চার কন্টেন্ট, টাইপ অফ ফার্টিলাইজার। এই যে এরকম দেখো 12টার মতো পয়েন্ট দেওয়া আছে। দিস আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যামোনিয়া ভলাটিলাইজেশন, যার ফলে আসলে এই ধরনের ঘটনা ঘটে থাকে। স্পেশালি পিএইচ এর উপরে কিন্তু এবং ক্যালসিয়াম কার্বন কন্টেন্ট এর উপস্থিতির কারণে কিন্তু বেশি ঘটনাগুলো ঘটে থাকে অ্যামোনিয়া। আমরা এই একটা দেখি যে নাইট্রোজেন সাইকেল, এটি তোমাদের আসলে তোমরা এটা দেখে কিছু বোঝা যায় না কি কারণ? এই ফিগারটা দেখে কেউ কিছু বুঝতে পারছো? জি স্যার, কিছুটা বোঝা যাচ্ছে। কিছু কিন্তু সব বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এখানে তিনটি জিনিস তোমরা মনে রাখবা, তিনটি জিনিসের কম্বিনেশন। একটি হলো কম্পোনেন্ট, একটি হলো অ্যাড বা ইনপুট টু দ্য সয়েল, কিভাবে নাইট্রোজেনকে অ্যাড হতে পারে নাইট্রোজেন ফর্মে, আর কিভাবে লস হতে পারে। তিনটা কম্বিনেশন থেকে আমরা বলছি সাইকেল। তো নাইট্রোজেনের ক্ষেত্রে স্পেশালি অ্যাটমসফেরিক নাইট্রোজেন, সেখান থেকে কি হচ্ছে, অ্যাটমসফেরিক নাইট্রোজেন প্লান্ট অ্যাটমসফেরিক ফিক্সেশন হচ্ছে, সেটি হতে পারে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন আমরা বলছি। ইন্ডাস্ট্রিয়াল ফিক্সেশনের কমার্শিয়াল ফার্টিলাইজার ইউরিয়া ফর্মে, অ্যামোনিয়াম সালফেট ফর্মে, সরাসরি সেটি অ্যামোনিয়াম বা নাইট্রেট ফর্মে হচ্ছে। এছাড়াও যে সকল প্লান্ট রেসিডিউ অর্গানিক ফর্ম, সেখান থেকেও কিন্তু অর্গানিক পরবর্তীতে অ্যামোনিয়াম নাইট্রোজেন মিনারেল সেই মডুলেশনের ফলে আসছে। সো দিস চারটা হলো কম্পোনেন্ট এবং যেটি ইনপুট আমি যেটি বললাম। আর রেড কালারে তোমরা দেখতে পাচ্ছ দিস আর দা হলো লস। ক্রপ হারভেস্ট, প্লান্ট কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ক্রপ নিয়ে ফেলে, নাইট্রোজেনটাকে বেশি নিয়ে ফেলে। এছাড়া রান অফ, ইরোশন, ডিনাইট্রিফিকেশন, লিচিং, ভলাটিলাইজেশন, এগুলো লস ফ্রম দ্য সয়েল। তাহলে আমরা তিনটি কম্বিনেশন থেকে এখানে আমরা বিবেচনায় আনতে পারি। একটা হলো কম্পোনেন্ট, ইনপুট টু দ্য সয়েল, আর লস ফ্রম সয়েল। ঠিক আছে, তোমরা
সাইকেলটা বুঝতে পেরেছো? এই কি শুনছি নাকি রে? না রেকর্ডিং হচ্ছে ওকে, আমরা নেক্সট এই স্লাইড একটু দেখতে পাচ্ছি নাইট্রোজেন ফার্টিলাইজার, কি কি ফার্টিলাইজার আছে এবং তার মধ্যে কতটুকু পরিমাণ নাইট্রোজেন আছে তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো লিস্ট আছে, দেখো অ্যানহাইড্রাস, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, ইউরিয়া ফর্ম, মনোঅ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোজেন সলিউশন, ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, এরকম অনেকগুলো আছে এবং তার পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। এটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য, পরীক্ষার জন্য। কোনটা? আমি যে জিনিসটি শুরুতেই বলছিলাম যে নাইট্রোজেন ফিক্সেশন হয়ে থাকে, এটি স্পেশালি এই যে আমরা বলতে পারি যে রুট নডিউল অর্থাৎ লিগুইসি ক্রাফটসের ক্ষেত্রে এই জাতীয় নডিউল ফর্ম হয় এবং তার মধ্যে বায়োলজিক্যালি ফিক্স হয়ে থাকে। এবং এটি কিভাবে হয় সেটি একটু এটি গ্ল্যান্স আমরা বলি যে একটা নিপ জিন কমপ্লেক্স থাকে অর্গানিজম, যার মাধ্যমে তারা আসলে নাইট্রোজেন ফিক্স করতে পারে। এবং এই নাইট্রোজেনাস একটা হলো মেটালোপ্রোটিন, প্রোটিন সাব ইউনিটস সেখান থেকে আসে এবং এটি করতে গেলে অনেক ধরনের এনার্জি দরকার হয়, অ্যারাউন্ড 670 কিলো জুল লাগে তৈরি করতে এবং 16 এটিপি এরকম মলিকুলস ফর ইচ নাইট্রোজেন মলিকুল। একটা নাইট্রোজেন মলিকুলকে ফিক্স করতে 16 এটিপি দরকার হয়। তোমরা বুঝতে পারছো যে কত মানে একটা পরিশ্রমের কাজ। আমরা নাইট্রোজেন ফিক্সার্স মেইনলি হলো সায়ানোব্যাকটেরিয়া, রাইজোবিয়াম, আরে আমার এই যে বাজে ধরছিল 10 মাইলে, অ্যাজোটোব্যাক্টার ইত্যাদি, যেগুলো তোমরা জানো। এটি দেখো যে আমাদের হিউম্যান ইমপ্যাক্ট যদি আমরা একটু চিন্তা করে থাকি, ইন্ডাস্ট্রিয়াল ফিক্সেশন আমরা আবার কিনে নিছে নাকি দিছে যে তোমরা এটাকে দেখতে পাচ্ছ যে হিউম্যান ইমপ্যাক্টের ফলে বায়োলজিক্যাল নাইট্রোজেন, সয়েল অর্গানিক নাইট্রোজেন, প্লান্ট প্রোটিন, এখান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে। এবং এটা ইমপ্যাক্ট কি হচ্ছে, আমরা যত বেশি এই ধরনের নাইট্রোজেন ফার্টিলাইজার আমরা বেশি ব্যবহার করব, এই নাইট্রেটটা এটি কি হচ্ছে পানিতে, পানি, খাল, বিল, নদী, নালায় এটিতে আসলে মিশ্রণ হচ্ছে এবং যার ফলে কি হচ্ছে যে পানির নিচে যে সকল ফ্লোরা এবং ফনা আছে সেগুলো কি হচ্ছে মারা যাচ্ছে এবং সেখানে তার জায়গাটা রিপ্লেস করা হচ্ছে বিভিন্ন ধরনের এলজি, শৈবাল। এটাই হলো হিউম্যান ইমপ্যাক্ট, যেটা আমরা একটা টার্মিনোলজি ব্যবহার করে থাকি, সেটাকে তোমরা নাম জানো ইউট্রফিকেশন। এই ইউট্রফিকেশন এটি অত্যন্ত একটি আমরা বলবো যে ফার্টিলাইজার, এক্সেসিভ নাইট্রোজেন ফার্টিলাইজার ব্যবহার করার একটা কুফল, সেটি আমি আসছি। এবং ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন আমরা কিভাবে করে থাকি, যে বিভিন্ন হ্যাবার বস প্রসেসের মাধ্যমে করে থাকি। এখানে অনেক টেম্পারেচার দরকার হয়, প্রেসার দরকার হয় এবং এটি আমরা এই এনার্জিটা আমরা মেইনলি কোল, গ্যাস বা অয়েল থেকে দিয়ে থাকি। মিথেন, ন্যাচারাল গ্যাস আর হাইড্রোকার্বন, এটি হাইড্রোজেন প্রডিউস করা হয়। আচ্ছা, এটি হলো ডিফারেন্ট সোর্স অফ ফিক্সড নাইট্রোজেন। দেখো বায়োলজিক্যাল ফিক্সড সবচেয়ে বেশি 175 মেট্রিক টন পার ইয়ার, যেটাকে এনাম বলছে। আর ইন্ডাস্ট্রিতে দেখো মাত্র 50, ইন্টারনাল কম্বাসন 20 এবং অ্যাটমসফিয়ারিক 10। আর যেটি আমি বলছিলাম যে ইউট্রফিকেশন, যে এটি যখন পানি বিভিন্ন ধরনের নাইট্রেট দ্বারা পলিউটেড হয়ে যায় তখন সেটিকে আমরা ইউট্রফিকেশন বলছি। এবং এটি যে বিভিন্ন ধরনের শৈবাল তারা এক্সট্রা নাইট্রোজেন পেয়ে থাকে এবং তাদের খুব ভিগোরাসলি গ্রোথ হয়। এবং এটি সিরিয়াস একটা প্রবলেম ওয়াটার পলিউশন হচ্ছে এবং যার ফলে আমাদের সয়েল ফ্লোরা, ফনা সবগুলো
এটি মেকানিজমটা কি ফ্লো ডায়াগ্রামটা যদি আমরা দেখি, যখন ফার্টিলাইজার ওয়াটার লেক অ্যালগাল ব্লুম হচ্ছে, তাদের র্যাপিড গ্রোথ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের শৈবাল, এবং একটা নতুন লিমিটিং ফ্যাক্টর সেখানে, সেটি হলো এগুলো যত তাদের লাইফ সাইকেলটা অনেক অল্প, খুব অল্প সময়ের মধ্যে তারা কিন্তু মরে যাচ্ছে। মরে যাওয়ার পরে সেখানে ডিকম্পোজ করার জন্য পর্যাপ্ত পরিমাণ সেখানে ব্যাকটেরিয়া সেখানে গ্রো করছে, এবং এই ব্যাকটেরিয়া গুলো কি করছে, এই পাতাগুলোকে তারা ডেড লিভস গুলোকে বা সুইস আদার অর্গানিক ওয়ার্ড সেগুলোকে ডিকম্পোজ করছে। এর ফলে এই ডিকম্পোজার্স বা ব্যাকটেরিয়া এটি যখন সংখ্যা বেড়ে যাবে তখন পানির মধ্যে কি হচ্ছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটি অনেক বেড়ে যায়। আর এটি বেড়ে যাওয়ার মানে হলো যে ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, আর এটি কমে যাওয়ার মানে হলো অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়ে গেল, এবং অ্যানারোবিক কন্ডিশনে সেটি হলো যে ফ্রেশ ওয়াটার ফনা যেগুলো আছে সবগুলো মারা যায়, অথবা এই ওয়াটারটা যদি বাচ্চারা পান করে সব ভিডিওই থাকে, অনেক ভিডিও তো থাকে না, অ্যানিমিয়া একটা বিশেষ ধরনের ক্যান্সার, স্টমাক ক্যান্সার যদি বেশি থাকে এখানে, তখন সেটি অল ওভার দ্য ডায়াগ্রাম ফর দ্য ইউট্রোফিকেশন। এবং আমাদের এখন ফিউচার ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশনে আমাদের ভবিষ্যৎ যে আমাদের এই যে সকল কমার্শিয়াল বা সিনথেটিক ফার্টিলাইজার আছে সেগুলো আমাদের মানে এখানে লট অফ ফসিল এনার্জি, তো আমাদের এটি ফুড প্রোডাকশনের সাথে একটা সময় দেখা যাবে যে এটি উৎপাদন করতে গেলে জিনিসের দাম অনেক বেড়ে যাবে, অলরেডি বেড়ে গিয়েছে আমরা দেখেছি। তো এটি নাইট্রোজেন ফিক্সিং মাইক্রোবস যে এনজাইম সিস্টেম, এটি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার এসেনশিয়ালি ইউজিং সোলার এনার্জি থেকে তারা পেয়ে থাকে। সো আমাদের এমন কিছু চিন্তা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে আমরা কি করতে পারি, যে আমরা সিনথেটিক ফার্টিলাইজার আমরা কি করতে পারি, এটিকে রিডিউস করতে পারি কালচার প্র্যাকটিসের মাধ্যমে। আমরা সলিউবল ফার্টিলাইজার এদের দানও করে দিতে পারবে, টোটালি আমরা অ্যাভয়েড করতে পারি, এদের দানও করে দিতে হবে, এটিকে আমরা রিকভার plowing as the soil and reduce denitrification, and locked soil also helps reduce denitrification. এরকম অনেক কিছু আছে আমরা যেগুলো প্র্যাকটিস করেও অনেক সুফল পেতে পারি। এখন এই যে রিটার্ন টু দ্য অ্যাটমসফিয়ার denitrification নাইট্রেশন কল্ড ওয়াটার লক চলে, আমরা কিন্তু এভাবে এদের পরিমাণটা যদি বৃদ্ধি করতে পারি তাহলে কিন্তু অনেক উপকার পাবো। ছোট করে দিত এখানে দেখো হয়তো এই ফিগারটা দেখে বোঝা অনেকটা মুশকিল যে আসলে কি বোঝানো হচ্ছে বা আমরা কি বুঝতে চাচ্ছি। বেসিক্যালি এখানে এর মধ্যে কি পরিমাণ দেখো, কিচ্ছু আসবে না এখান থেকে স্যার, ঠিক আছে। জিটি মানে হলো গিগাটন, কি রে এটা কি, তাহলে আমরা বলতে পারি 1000 বিক্রি করতে আসছে 400 লক্ষ মানে 4000 লক্ষ মানে 4 কোটি গিগাটন অ্যাটমসফেরিক নাইট্রোজেন আছে। তার মধ্যে দেখো স্পেশালি আমাদের অ্যানিমেল 400 কোটি অর্গানিক নাইট্রোজেন, প্লান্ট প্রোটিনে আমরা শুধুমাত্র
3500 গিগাটন আমরা ব্যবহার করতে পারছি, মাত্র 3500 গিগাটন। সয়েল অর্গানিক নাইট্রোজেনের 9500 গিগাটন সবচেয়ে বেশি। এছাড়া এই যে বিভিন্ন মিনারেশন, অ্যামোনিফিকেশন, সেগুলো সম্পন্ন করতে এটি লাগে। আর এছাড়া এটি বায়োলজিক্যাল নাইট্রোজেন, তার সবকিছু মিলে আসলে মূলত প্রোটিন, প্লান্ট প্রোটিনে 3500 আর সয়েল অর্গানিক নাইট্রোজেন তৈরিতে 9500 গিগাটন। আর সমুদ্রের মধ্যে ডিজলভ আছে 6000 গিগাটন, আর সেডিমেন্ট আকারে তলানিতে করেছে 10 গিগাটন। তাহলে কোথায় 4 কোটি গিগাটন আর কোথায় আমরা কতটুকু মাত্র কত অল্প পরিমাণে ব্যবহার করতে পারছি। তোমরা ভাবতেই পারছো যে আসলে 3 তো না 3-1 যে পরিমাণ আছে তার সামান্য আমরা ব্যবহার করতে পারছি। এইগুলো সেভ করে, এগুলো সেভ করে লাগবে। এটি হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে আমরা আসলে নাইট্রোজেন ফার্টিলাইজার একটা আনস্টেবল একটা নিউট্রিয়েন্ট, যেটাকে মোবাইল নিউট্রিয়েন্ট আমরা বলতে পারি। কৃষকেরা আমাদের বাংলাদেশে ক্রপ টু ক্রপ এটাকে স্প্লিট আকারে বেজাল হিসেবে আমরা একাধিকবার দিয়ে থাকি। এবার ওগুলো লাগবে, ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমার যে এই টপিকসটা ছিল তার উপরে যে একটি এগুলোর জন্য আমি ঢুকতাম গ্রুপে। কমন একটা তোমাদের কাছে আমি জাস্ট আসলে আমি বলবো না যে এটা একটা ক্লাস নিলাম, আমি জাস্ট তোমাদের সাথে কিছু যে এই যে নাইট্রোজেনের উপরে জাস্ট তোমাদের একটা গুরুত্ব মানে জাস্ট কিছু করার কারণটা হলো তোমাদেরকে এখন পড়ে নিতে হবে। বেসিক্যালি এখন প্রশ্ন করতে পারো যে তোমরা কি পড়বা, তাই না? এখানে পড়ার মধ্যে হ্যাঁ স্পেশালি যে কমার্শিয়াল প্রোডাকশন এবং তার ইউজ গুলো কি কি, এছাড়াও হলো এগ্রিকালচার প্রোডাকশনে নাইট্রোজেনের ভূমিকা কি, তার ডিফিসিয়েন্সি সিম্পটম কিভাবে এটি দূর করা যায়, এছাড়াও হলো যে কি কি ফর্মে পাওয়া যায়, একটা আবার কি কি অর্গানিক ফর্ম, এবং মেইনলি হলো যে নাইট্রোজেন অ্যাভেলেবিলিটি যে ফ্যাক্টরস গুলো কি বা বিভিন্ন ধরনের স্পেশালি আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ জেনেট্রিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে নাইট্রোজেনের লস হচ্ছে, কি কি মাইক্রো অর্গানিজম ইনভলভ আছে, রিঅ্যাকশন কি কি ইত্যাদি, তার ফ্যাক্টরস গুলো কি কি, এবং নাইট্রোজেন ট্রান্সফরমেশন পেডি ফিল্ডের ক্ষেত্রে স্পেশালি এই যে ফিগারটা চাওয়া হয় যে ড্র করতে হবে স্কেচ একটা, যে কিভাবে নাইট্রোজেনের এয়ার ওয়াটার অ্যারোবিক সয়েল লেয়ার অ্যানারোবিক সয়েল লেয়ারে কি ঘটনাগুলো ঘটতেছে। আমরা এরকম একটা স্কেচ খুব সিম্পল ওয়েতে আমরা আসলে চেয়ে থাকি। এছাড়া অ্যামোনিয়া ভলাটিলাইজেশন কি, এটি কেন হয়, কি প্রক্রিয়া মেকানিজম কিভাবে হচ্ছে, তার রিঅ্যাকশনের কিছু ধাপ এবং তার যে ফ্যাক্টরস গুলো আছে, এবং এই যে নাইট্রোজেন সাইকেল, শুধুমাত্র নাইট্রোজেন সাইকেলটা অনেক সময় স্কেচ ড্র লেভেল করতে বলা হয়, খুব সিম্পল একটি ফর্ম। জাস্ট তোমরা যদি তিনটি জিনিস, একটা কম্পোনেন্ট, ইনপুট আর আউটপুট বা লস, এই বিষয়টাকে যদি এভাবে সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করতে পারো তাহলে সেটি গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন ফার্টিলাইজারের লিস্ট চাওয়া হয় উইথ পার্সেন্টেজ আকারে। এছাড়াও আমরা যে নাইট্রোজেন ফিক্সেশন যেটি বলেছি সেটি ইন্ডাস্ট্রিয়াল ফিক্সেশন, এটির স্ট্যাটাস এবং ইউট্রফিকেশন কি, এটির ফ্লো ডায়াগ্রামটা এটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আমরা ভবিষ্যতে এগুলো থেকে কিভাবে নাইট্রোজেনকে আমরা বেটার ইউজ করতে পারি, কিভাবে পলিউটেড থেকে রক্ষা করতে পারি, এবং কৃষকদেরকে আমরা কিভাবে একটা সুন্দর বা নতুন প্রজন্মকে আমরা কি উপহার দিতে পারি, এই সবকিছু মিলে আসলে আজকের এই ক্লাসটি। এই ছিল মোটামুটি আমার নাইট্রোজেন। এখন এই বিষয়ে তোমাদের যদি কোনো কোয়েরি বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে। এটা সুন্দর।
আছে কোনো প্রশ্ন? না স্যার, না, কারণ মনে হয় স্যার। কোনো প্রশ্ন নাই। কোনো কোশ্চিন নেই, আপনি চলে যান। প্রশ্ন নাই, তার কারণটা হলো যে জাস্ট খালি শোনা তো তাই না, যে এটা তো ফেস টু ফেস না, যে এরকম একটা বিষয়। এই তো এনিওয়ে কোশ্চেন টাইপ করে বলে দিতেন তো, এই জন্য সবাই আর কোনো কোশ্চেন করতেছে না। সেটাই হলো কথা। আচ্ছা এনিওয়ে, আর এটি হলো আমার তোমরা এই নোটগুলো অ্যাভেলেবেল পাবা গুগল ক্লাসরুমে। এই কলতে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখানে গেলে তোমরা নোট আমার নাইট্রোজেন অ্যাভেলেবেল। জি স্যার। জি স্যার, you're right sir. Thank you sir for Yeah, your boss, so excellent your class call is right. স্যার today. এটা কি? এটা হ্যাঁ, তুমি কাছে প্রথম শুনতেছো স্যার? Google close code 6LIWSDT. স্যার দিলাম এতক্ষণ ধরে এই পাওয়ার পয়েন্টে পিডিএফ ফরম্যাটে এই গুগল ক্লাসরুমে ঢুকলে এই কোড দিলে তোমরা অ্যাভেলেবেল বাবা। ঠিক করে রাখো। স্যার বুঝেছি স্যার। ওকে আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে, যেহেতু আমাদের এখানে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, মানে ইলেকট্রিসিটি এখনো নাই, এটা লং টার্ম কন্টিনিউ করা একটু ডিফিকাল্ট। এনিওয়ে আমি আরেকটি ক্লাস নেব, যে ফসফরাসের উপর আমি আরেকটি ক্লাস নেব নেক্সট ক্লাসে। এটা 4 মিনিট। তোমরা যদি শিডিউলটা আমাকে একটু বলে দাও তাহলে আমি হয়তো বা এরকম সময় আরেকদিন। নেক্সট শুক্রবারে কি অবস্থা তোমাদের? পূজার কোনো সমস্যা নাকি? হিন্দুরা বলো কিছু, ধর্মীয় উৎসব। স্যার হুম, স্যার আমরা আপনাকে পরে জানাই স্যার। ওকে ঠিক আছে, তোমরা আমাকে জানিয়ে দিও জাস্ট এক দুদিন আগে। ওকে।